পারিবারিক হিংসার পর দেওরের আশ্রয় পেলাম এবং সাথে দেবর দিল প্রেমের প্রস্তাব। ভাইয়ার ঘরোয়া হিংসার পর তুমি আমার ফ্ল্যাটে এসেছ আশ্রয় নিতে। বুধি, তোমার চিবুকের কাটা দাগ দেখে আমার হৃদয় ভেঙে গেল। আজ রাতে তোমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। তোমার সাথে এমন আচরণ ভাইয়ার অধিকার নেই। আমি আর তোমাকে ওর কাছে ফিরতে দেব না। আমি তোমাকে সম্মান দেব, ভালোবাসা দেব, বিয়ে করে রাজরানীর মতো রাখব তোমাকে। আমার স্ত্রী হিসেবে পেতে চাই বুধি। আমার প্রস্তাব গ্রহণ করবে? আমি কাঁদতে কাঁদতে সুমন্তর ফ্ল্যাটে এসেছিলাম। আমার স্বামী আজ মদ খেয়ে এতটাই মারধর করেছিল যে আমার চিবুক কেটে রক্ত ঝরছিল। রাত 10টায় আমি বের হয়ে এসেছিলাম। জানতাম একমাত্র জায়গা যেখানে যেতে পারি, দেওর সুমন্তর ফ্ল্যাট। কে দরজার নখ শুনে সুমন্ত জিজ্ঞাসা করল। আমি স্নিগ্ধা। আমি কাপা গলায় বললাম। দরজা খোলার সাথে সাথে সুমন্ত আমার অবস্থা দেখে চমকে উঠল। বৌদি, এ কি হয়েছে তোমার? আমি অঝোর ধারায় কাঁদতে লাগলাম। সে আমাকে ভেতরে নিয়ে গেল, প্রাথমিক চিকিৎসা করল আমার ক্ষতের। ভাইজা আবার মেরেছে? সে আস্তে জিজ্ঞাসা করল। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। সেই রাতে সুমন্ত আমাকে জড়িয়ে ধরে কাঁদল। তারপর সেই কথাগুলো বলল যা আমি কখনো ভাবিনি শুনব। সে আমাকে বিয়ে করতে চায়। কি বলছো সুমন্ত? আমি হতবাক হয়ে জিজ্ঞাসা করলাম। তুমি আমার দেওর। আমি জানি বুধি। সুমন্ত আমার চোখের জল মুছে দিল। কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। প্রতিবার ভাইজা তোমাকে মারধর করলে আমার হৃদয় ভেঙে যায়। আমি তোমাকে ভালোবাসি, সম্মান করি। আমি চাই তুমি আমার স্ত্রী হও। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৃণালিনী সেন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম অভিজিৎ সেন, বয়স 45 বছর। আমাদের 2 সন্তান, অয়ন আর সুমিতা। অয়ন 19 বছর বয়সী, কলেজে পড়ে। সুমিতা 12 বছর বয়সী, স্কুলে যায়। আমি জীবনে যে সবচেয়ে বড় ভুলটা করেছিলাম তা হলো সুমন্তর প্রস্তাবে রাজি হওয়া। হ্যাঁ, সেদিন রাতে সুমন্তর প্রস্তাবে আমি খোঁয়াই বলেছিলাম। আমার মাথায় তখন একটাই চিন্তা ছিল, অভিজিৎ থেকে মুক্তি। কিন্তু সেই রাতে আমি জানতাম না যে আমার জীবনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। পরের দিন সকালে আমি অভিজিৎকে ফোন করে জানিয়েছিলাম যে আমি আর ফিরব না। সে হুমকি দিয়েছিল, চিৎকার করেছিল, কিন্তু সবই ফোনের ওপারে। সুমন্ত আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাহস দিয়েছিল। আমরা আজই শহর ছেড়ে চলে যাব, সুমন্ত বলল। আমার বন্ধু আমাদের সাহায্য করবে। গো, সেদিন দুপুরে আমরা কলকাতা ছেড়ে একটা ছোট্ট শহরে চলে গেলাম, দার্জিলিং। সুমন্তর একটা পুরনো বন্ধু সেখানে একটা অতিথি বাড়ি চালাতো। জায়গাটা ছিল নির্জন, পাহাড়ের কোলে, চারদিকে ঘন জঙ্গল। অতিথি বাড়িটা ছিল পুরনো কলোনিয়াল স্টাইলের, লাল ইটের দেয়াল, কাঠের মেঝে আর পুরনো আমলের আসবাবপত্র দিয়ে সাজানো। সেখানে পৌঁছে সুমন্ত আমাকে জড়িয়ে ধরে বলল, এখানে আমরা নতুন জীবন শুরু করব। কেউ আমাদের খুঁজে পাবে না আগে। প্রথম কয়েকদিন বেশ ভালোই কাটল। অতিথি বাড়িতে খুব বেশি লোক ছিল না, শুধু 2-3টে পরিবার। সুমন্ত তার বন্ধু রাজেশের সাথে কাজ করতে লাগল। আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলাম, নতুন জায়গা মানিয়ে নিতে। কিন্তু 5ম দিনের রাতে আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। রাত প্রায় 2টো বাজে। আমি ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাইরে তাকালাম। টিমটিমে চাঁদের আলো দেখলাম। অতিথি বাড়ির পেছনের বাগানে একটা
ছায়া মূর্তি হাঁটছে। আমি ভালো করে তাকিয়ে দেখলাম সুমন্ত, কিন্তু সে একা নয়। সুমন্তর সামনে আরেকটা লোক হাঁটছে, যাকে আমি চিনতে পারিনি। তারা জঙ্গলের দিকে এগিয়ে গেল। কৌতূহল আমাকে টানল। আমি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে তাদের পিছু নিলাম। পাহাড়ের ঠান্ডা হাওয়ায় আমার শরীর কাঁপছিল, কিন্তু আমি জানতে চাইছিলাম সুমন্ত রাতের অন্ধকারে কার সাথে কোথায় যাচ্ছে। তারা জঙ্গলের ভেতর একটা গোপন পথ ধরে এগিয়ে গেল। আমি সাবধানে দূরত্ব বজায় রেখে পিছনে চললাম। প্রায় 15 মিনিট হাঁটার পর তারা একটা পুরনো পাথরের বাড়ির সামনে এসে থামল। বাড়িটা দেখে আমার গা শিউরে উঠল। ভাঙাচোরা দেয়াল, জানালায় কাচ নেই, দরজা ভেঙে ঝুলছে। সুমন্ত আর সেই অচেনা লোক ভেতরে ঢুকে গেল। আমি দূর থেকে দেখলাম ভেতরে আরও কয়েকজন লোক ছিল। মোমবাতির আলো তাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তারা গলা নামিয়ে কিছু আলোচনা করছিল। হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনে আমি চমকে উঠলাম। একটা শিশুর কান্নার শব্দ। কিন্তু এই পরিত্যক্ত বাড়িতে শিশু কোথা থেকে এলো? আমি আরও সাবধানে এগিয়ে গেলাম। জানালার কাছে গিয়ে ভেতরে উকি দিলাম। যা দেখলাম তাতে আমার রক্তহীন হয়ে গেল। ঘরের মাঝখানে একটা টেবিল, তার উপর একটা ছোট বাচ্চা। দেখে মনে হয় মাত্র 2-3 বছর বয়স। বাচ্চাটা কাঁদছিল, আর সুমন্ত তার হাত পা ধরে দেখেছিল। শীঘ্রই পূর্ণিমা, বলল এক লোক, যার পিঠ আমার দিকে ছিল। আমাদের প্রস্তুতি শেষ করতে হবে। কি? সুমন্ত মাথা নাড়ল। কিন্তু তার আগে আরও একটা জিনিস দরকার। কি? অন্য একজন জিজ্ঞাসা করল। বলেই সুমন্ত উত্তর দিল। আর সেই মুহূর্তে সে ঘুরে আমার দিকে তাকালো, যেন সে জানত আমি সেখানে দাঁড়িয়ে আছি। আমাদের চোখাচোখি হলো, আর আমি দেখলাম তার চোখে এক অদ্ভুত দৃষ্টি, যা আমি আগে কখনো দেখিনি। আতঙ্কে আমি পিছিয়ে গেলাম, হোঁচকে খেয়ে পড়ে গেলাম। উঠে দাঁড়িয়ে আমি প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। পেছন থেকে শুনতে পেলাম, ওকে ধরো। জঙ্গলের পথে আমি ছুটতে লাগলাম। অন্ধকারে ঝোপঝাড় গাছের ডাল আমার শরীরে আঘাত করছিল, কিন্তু আমি থামলাম না। জীবন বাঁচানোর তাড়নায় আমি কোন দিকে যাচ্ছি তা বুঝতে পারছিলাম না। শুধু দৌড়াচ্ছিলাম। কতক্ষণ দৌড়েছিলাম জানি না। হঠাৎ আমার পা কোথায় যেন আটকে গেল। আমি ছিটকে পড়ে গেলাম। একটা খাদের ভেতর গড়িয়ে গড়িয়ে আমি নিচে নামতে লাগলাম। শেষে একটা বড় পাথরের মাথা ঢোকে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল, তখন সকাল হয়ে গেছে। আমি উঠে বসলাম। মাথায় প্রচণ্ড ব্যথা। চারদিকে তাকিয়ে দেখলাম আমি একটা অচেনা জায়গা। খাদের নিচে একটা ছোট নদীর পাশে। আমার কাপড় ছিঁড়ে গেছে, শরীরে অসংখ্য কাটাছেঁড়া। আমার মাথায় একটাই চিন্তা, পালাতে হবে, দূরে, অনেক দূরে। সুমন্ত, যাকে আমি বিশ্বাস করেছিলাম, যার সাথে আমি পালিয়ে এসেছিলাম, সে কি ভয়ঙ্কর একটা রহস্যের সাথে জড়িত। সেই বাচ্চাটা কে? কেন তারা তাকে ধরে রেখেছে? বলি শব্দটা শুনে আমার রক্তহীন হয়ে গিয়েছিল। নদীর পাশ ধরে আমি হাঁটতে শুরু করলাম। কোন দিকে যাচ্ছি জানি না, কিন্তু পাহাড়ি এলাকায় নদী সাধারণত বস্তির দিকেই যায়, এটুকু জানতাম। সারাদিন হেঁটে ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় সন্ধ্যের দিকে আমি একটা ছোট গ্রামে পৌঁছে গেলাম। গ্রামের একটা চায়ের দোকানে ঢুকে আমি দোকানদারকে আমার পরিস্থিতি ব্যাখ্যা করলাম। অবশ্য সত্য কথা নয়। আমি বললাম আমি একজন পর্যটক, জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম। দোকানদার দয়ালু ছিল। সে আমাকে চা দিল এবং তার ঘরের পেছনে একটা ছোট ঘর দিল থাকার জন্য। সেই রাতে আমি কোনো রকমে ঘুমিয়ে পড়েছিলাম। আমি স্বপ্ন দেখছিলাম অভিজিৎ আবার আমাকে মারছে, আবার স্বপ্ন দেখছিলাম সুমন্ত সেই বাচ্চাটাকে নিয়ে কি যেন করছে। ঘুম ভেঙে গেল যখন কেউ একজন আমার মুখের উপর হাত চাপা দিল। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। অন্ধকারে দেখলাম দুজন লোক আমার উপর ঝুঁপিয়ে আছে। আমরা তোমাকে সাহায্য করতে এসেছি, একজন বলল। প্লিজ শান্ত হও। আমি দেবতাদের নাম নিতে নিতে শান্ত হলাম। তারা হাত সরিয়ে নিল। আমরা জানি তুমি কি দেখেছ, আরেকজন বলল। এবার একটু আলো চালিয়ে এবার আমি তাদের মুখ দেখতে পেলাম। একজন প্রৌঢ় মহিলা
অন্যজন একটি যুবতী মেয়ে। দুজনেরই চোখে গভীর উদ্বেগ। আমি কিছুই জানি না, আমি কাঁপতে কাঁপতে বললাম। তুমি লাল চাঁদের রাত্রির লোকদের দেখেছ? প্রণ মহিলাটি বলল, আমরা জানি এই গ্রামে এরকম অনেক ঘটনা ঘটেছে। বাচ্চারা নিখোঁজ হয়ে যায় এবং পূর্ণিমার রাতে তোমরা কারা? আমি জিজ্ঞাসা করলাম। আমরা রক্ষক দল, যুবতী মেয়েটি বলল। আমরা এই অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়াই করছি। তোমার দেও সুমন্ত তাদের একজন প্রধান সদস্য। তারা বাচ্চাদের অপহরণ করে। এবং কি করে? আমি জিজ্ঞাসা করলাম। যদিও আমি উত্তর জানতাম, আমি সেই শব্দটা শুনেছিলাম। বলি, তারা বিশ্বাস করে যে শিশু বলি দিয়ে তারা অলৌকিক শক্তি পাবে। প্রণ মহিলাটি ধীরে ধীরে বলল, এটা একটা পুরনো কুসংস্কার, কিন্তু কিছু লোক এখনও বিশ্বাস করে। এই অঞ্চলে শতাব্দী ধরে এটা চলে আসছে। আমি তাদের গল্প শুনে হতবাক। আমাকে বলা হলো যে এখানকার পুরনো উপজাতিরা পূর্ণিমার রাতে একটি বিশেষ অনুষ্ঠানের কথা বিশ্বাস করত, লাল চাঁদের রাত্রি। তারা ধারণা করত যে নিষ্পাপ শিশুর রক্ত দিয়ে একটি বিশেষ পূজা করলে তারা অমৃত পাবে। এই বিশ্বাস খুব গোপনে কিছু লোক এখনও বহন করে চলেছে, আর সুমন্ত এবং তার বন্ধুরা সেই দলের অংশ। তাহলে সেই অতিথি বাড়ি? আমি জিজ্ঞাসা করলাম। সেটা তাদের আড়াল, যুবতী মেয়েটি বলল। তারা পর্যটকদের থাকার জায়গা দেয়, কিন্তু আসল উদ্দেশ্য হল নতুন লোকদের এখানে আনা, যাদের কেউ খুঁজবে না। আগে আগে আমার গা শিউরে উঠল। আমি বুঝলাম আমি কে বিপদে পড়েছিলাম। সুমন্ত আমাকে এখানে নিয়ে এসেছিল কারণ আমি একজন নিখোঁজ নারী। কেউ আমাকে খুঁজবে না। যদি আমি সেই রাতে তাদের গোপন বৈঠক না দেখতাম, হয়তো আমিও। পূর্ণিমা কবে? আমি জিজ্ঞাসা করলাম। আগামীকাল রাতে, প্রণ মহিলাটি বলল। আমাদের তাড়াতাড়ি করতে হবে। আমরা সেই বাচ্চাটাকে বাঁচাতে চাই, আর আরও অনেক শিশু আছে যাদের তারা ধরে রেখেছে। কিন্তু আমরা কি করব? পুলিশে খবর দেব? তারা দুজনেই অদ্ভুতভাবে হাসল। এখানে পুলিশ কোনো সাহায্য করবে না, যুবতী মেয়েটি বলল। অনেক প্রভাবশালী লোক জড়িত আছে এই কাজে। আমি বুঝলাম আমাদের নিজেদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। আমরা সারা রাত পরিকল্পনা করলাম। আমি জানতাম সেই পরিত্যক্ত বাড়িটা কোথায়, আর আমি অতিথি বাড়ির ভেতরকার ব্যবস্থাও জানতাম। আমরা ঠিক করলাম যে আগামীকাল সন্ধ্যায় আমরা তিনজন সেই জায়গায় যাব, কিন্তু তার আগে আমাদের আরও সাহায্য দরকার। পরের দিন সকালে আমরা গ্রামের আরও কয়েকজন বিশ্বস্ত লোকের সাথে যোগাযোগ করলাম। রক্ষক দলের আরও 5 জন সদস্য আমাদের সাথে যোগ দিল। তারা আমাদের জন্য অস্ত্র নিয়ে এলো, দা, লাঠি এবং 2টো পুরনো বন্দুক। সন্ধ্যা হতেই আমরা রওনা দিলাম। আমার হৃৎপিণ্ড জোরে বাজছিল। আমি আতঙ্কিত ছিলাম, কিন্তু আমি জানতাম আমাকে সাহসী হতে হবে। সেই অবোধ শিশুটার কথা ভেবে আমার শরীরে শক্তি সঞ্চার হলো। আমি ভাবলাম, অভিজিৎ, সুমন্ত দুজনেই আমাকে ধোঁকা দিয়েছে, ব্যবহার করেছে। এবার আমি নিজে লড়াই করব। জঙ্গলের পথে আমরা চুপি চুপি এগিয়ে চললাম। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আর আকাশে পূর্ণিমার চাঁদ উঠতে শুরু করেছে। আমরা 2 দলে ভাগ হয়ে গেলাম। এক দল পরিত্যক্ত বাড়ির দিকে যাবে, অন্য দল অতিথি বাড়ির দিকে। আমি পরিত্যক্ত বাড়ির দলে ছিলাম। আমাদের সাথে ছিল প্রৌঢ় মহিলা রেবা দেবী আর আরও 3 জন গ্রামের লোক। আমরা সাবধানে বাড়ির কাছে পৌঁছে গেলাম। চারদিকে গাছপালা আর ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে রইলাম। রাত গভীর হতে লাগল। আমি আমার ঘড়ি দেখলাম, রাত 1টা বাজে। হঠাৎ দূর থেকে মশালের আলো দেখা গেল। একটা লম্বা সারিতে অনেকগুলো লোক পাহাড়ি পথ বেয়ে এগিয়ে আসছে। প্রথমে আমি দেখতে পেলাম সুমন্তকে, তার পেছনে পেছনে আরও অনেক লোক, কেউ মশাল হাতে, কেউ বা কোলে পুটলি নিয়ে। ওই দেখো, রেবা দেবী আমার কানে কানে বললেন। তারা অনুষ্ঠানের জন্য এসেছে, গিফট। শাড়ির শেষের দিকে আমি যা দেখলাম তাতে আমার রক্তহীন হয়ে গেল। 3 জন লোক 3টি ছোট বাচ্চাকে কোলে নিয়ে আসছে। বাচ্চাগুলো মনে হয় ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়েছে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী অপেক্ষা করলাম। তারা সবাই বাড়ির ভেতরে ঢুকে গেল। আমরা জানালা দিয়ে দেখতে পেলাম ভেতরে তারা মোমবাতি জ্বালিয়ে একটা বড় বৃত্ত তৈরি করেছে। মাঝখানে একটা কালো পাথরের বেদি, তার উপর 3টি ছোট বাচ্চাকে শুয়ে রাখা হয়েছে। সুমন্ত উঠে দাঁড়াল। সে এখন অন্য পোশাক পরেছে, কালো রঙের একটা লম্বা জামা, মাথায় কালো কাপড়ের মুকুট।
সে হাতে একটা বড় ছুরি নিয়ে আকাশের দিকে তাকিয়ে কিছু বলতে শুরু করল, কোন অচেনা ভাষায়। এই সময় আমরা আক্রমণের জন্য প্রস্তুত হলাম। রেবা দেবী একবার শীষ দিলেন। এটাই ছিল সংকেত। আমরা সবাই একসাথে বাড়ির ভেতরে ঢুকে গেলাম, হাতে অস্ত্র নিয়ে। একই সাথে অতিথি বাড়ি থেকে আসা দলও পেছন দিক থেকে আক্রমণ করল। সুমন্ত আর তার দলের লোকেরা প্রথমে হতবিহবল হয়ে গেল। কেউ এতটা বড় বাধার কথা ভাবেনি। রক্ষক দলের একজন লোক বন্দুক দিয়ে আকাশে গুলি ছুটল। বাড়ির ভেতরে হইচই পড়ে গেল। বাচ্চাগুলোকে বাঁচাও, আমি চিৎকার করে বললাম। আমরা বেদির দিকে ছুটে গেলাম, কিন্তু সুমন্ত আর তার কয়েকজন সাঙ্গপাঙ্গ আমাদের আটকাতে এগিয়ে এলো। সুমন্ত আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসি দেখে আমার গা শিউরে উঠল। বুদি, তুমি ফিরে এসেছ? সে বলল, আজকের রাতে তোমার রক্ত বেদিতে ঝরবে গুল। সে আমার দিকে ছুরি নিয়ে এগিয়ে এলো। আমি পেছনে হটতে লাগলাম, হাতে শুধু একটা লাঠি। তুমি কি পাগল হয়ে গেছ? আমি চিৎকার করে জিজ্ঞাসা করলাম। এই নিষ্পাপ বাচ্চাগুলোকে কেন মারতে চাও? পাগল? না, আমি কান। সুমন্ত হাসতে হাসতে বলল, লাল চাঁদের রাত্রিতে 3টি শিশুর রক্ত দিলে আমরা অমরত্ব পাব। আমার পূর্বপুরুষরা শতাব্দী ধরে এই অনুষ্ঠান করে আসছে। আমি শেষ হাডিক, আমার রক্তে এই দায়িত্ব ওনার দিকে। লড়াই শুরু হয়ে গেছে। লেবা দেবী আর যুবতী মেয়েটি মনিকা দুজন মিলে 2টো বাচ্চাকে বেদি থেকে সরিয়ে নিয়েছে, কিন্তু 3য় বাচ্চাটি এখনও সেখানেই পড়ে আছে। সুমন্ত আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি কোনো রকমে সরে গেলাম, কিন্তু তার ছুরি আমার বাহুতে একটু কেটে গেল। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম, কিন্তু আমার ভেতর থেকে এক অদ্ভুত শক্তি এলো। আমি আমার লাঠি দিয়ে পুরো শক্তিতে সুমন্তর হাতে আঘাত করলাম। তার হাত থেকে ছুরি পড়ে গেল। সুমন্তর মুখ ক্রোধে বিকৃত হয়ে গেল। তুমি আমাদের অনুষ্ঠান নষ্ট করেছ, সে গর্জন করে উঠল। অভিজিৎকে ফোন করলে ভালো করতে, সে অন্তত তোমাকে মেরে ফেলত। আমরা তোমাকে বলে দিতাম গো। সুমন্তর কথা শুনে আমার ভেতরে ক্রোধের আগুন জ্বলে উঠল। এই লোকটা আমাকে ভাইয়ের হাত থেকে বাঁচানোর ভান করে আরও বড় বিপদের মধ্যে ফেলেছে। আমি আবার লাঠি তুলে তার দিকে এগিয়ে গেলাম। হঠাৎ পেছন থেকে কে যেন আমার চুল ধরে টানল। আমি পেছনে তাকিয়ে দেখলাম সুমন্তর দলের আরেকজন লোক আমাকে ধরেছে। সে আমাকে টেনে বেদির দিকে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই একটা জোরে গুলির শব্দ হল। সেই লোকটা আমাকে ছেড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তাকিয়ে দেখলাম দরজায় দাঁড়িয়ে আছে অভিজিৎ। স্নিগ্ধা, সে চিৎকার করে আমাকে ডাকল। আমি বিস্ময় হতবাক হয়ে গেলাম। এখানে অভিজিৎ এলো কোথা থেকে? সে হাতে বন্দুক নিয়ে ঘরে ঢুকে এলো। সুমন্ত তার দিকে ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। আমি সেই সুযোগে 3য় বাচ্চাটিকে বেরি থেকে তুলে নিলাম। বাচ্চাটি ঘুমে অচেতন। আমি তাকে বুকে জড়িয়ে ধরে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে দেখলাম রেবা দেবী, মনিকা আর অন্যরা বাকি 2টো বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাদের কাছে 3য় বাচ্চাটিকে তুলে দিলাম। অভিজিৎ এখানে? আমি বললাম, নিজের কানেও বিশ্বাস হচ্ছিল না। সে ভেতরে সুমন্তর সাথে লড়াই করছে। গিয়ে মনিকা দ্রুত বলল, তুমি এখানে থাকো, আমরা বাচ্চাদের নিয়ে যাই, বাকি রক্ষকরা ভেতরে সবাইকে সামলাবে গো। আমি মাথা নাড়লাম, কিন্তু আমি ভাবতে পারছিলাম না কি করব। অভিজিৎ কিভাবে আমাকে খুঁজে পেল? সে কি এখনও আমাকে মারতে চায়, নাকি সত্যিই আমাকে বাঁচাতে এসেছে? হঠাৎ বাড়ির ভেতর থেকে আরেকটা গুলির শব্দ হলো। আমার হৃৎপিণ্ড ধক করে উঠল। কি হলো ভেতরে? কে গুলি খেল? আমি সাহস করে আবার বাড়ির ভেতরে ঢুকে গেলাম। ঘরে তখন ধোঁয়া আর হাতাহাতি। রক্ষক দলের অনেকেই সুমন্তর লোকদের আটক করেছে, কিন্তু সুমন্ত আর অভিজিৎ কোথায়? আমি ঘুরে ঘুরে খুঁজতে লাগলাম। হঠাৎ একটা ছোট ঘরের ভেতর থেকে কাতরানির শব্দ শুনলাম। আমি ভেতরে ঢুকে দেখলাম মেঝেতে পড়ে আছে সুমন্ত। তার পেটে গুলি লেগেছে, রক্ত ঝরছে। আর তার পাশে বসে আছে অভিজিৎ, তারও কাঁধে রক্ত ঝরছে। অভিজিৎ! আমি দৌড়ে গেলাম তার কাছে। অভিজিৎ আমার দিকে তাকালো। তার চোখে আমি অনেক কিছু দেখলাম, অনুশোচনা, ভয় আর আশা। স্নিগ্ধা, তুমি ঠিক আছো? সে আস্তে জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি ঠিক আছি, আমি বললাম। কিন্তু তুমি? আমি ঠিক আছি, সে বলল। গুলিটা শুধু কাঁধ ছুঁয়ে গেছে গো। আমি সুমন্তের দিকে তাকালাম। তার নিষ্ঠুর চোখে তখনও ক্রোধ জ্বলছে। তোমরা সবাই মরবে, লাল চাঁদ প্রতিশোধ নেবে।
সে কষ্টে 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 বলতে লাগলো। অভিজিৎ উঠে দাঁড়ালো। চলো এখান থেকে যাই। সে আমার হাত ধরে টানলো। পুলিশ আসার আগে আমাদের বেরিয়ে যেতে হবে। কি পুলিশ? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আমি ফোন করেছি, অভিজিৎ বলল। চল দ্রুত। আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে অভিজিৎ আমাকে জড়িয়ে ধরল। আমি তোমাকে খুঁজে পাবো ভাবিনি, সে বলল। যখন তুমি চলে গেলে আমি বুঝতে পারলাম আমি কি হারিয়েছি। কিন্তু তুমি আমাকে সবসময় মারধর করতে, আমি বললাম। আমি জানি, অভিজিৎ মাথা নিচু করল। আমি মদ খেয়ে পাগল হয়ে যেতাম, কিন্তু তুমি চলে যাওয়ার পর আমি মদ ছেড়ে দিয়েছি। আমি ঠিক করলাম তোমাকে খুঁজে বের করব। আমি সুমন্তর ফোন ট্র্যাক করেছিলাম, তাই তোমাদের অবস্থান জানতে পেরেছিলাম। আমি অভিজিতের কথা শুনে কি বলবো বুঝতে পারছিলাম না। এই লোকটা আমাকে এতদিন ধরে মারধর করেছে, আর এখন বলছে সে বদলে গেছে। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না, অভিজিৎ বলল, যেন আমার মনের কথা পড়তে পেরেছে। কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি স্নিগ্ধা। আমি তোমাকে সময় দেব, যতদিন লাগে, শুধু একটা সুযোগ দাও। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। একদিকে অভিজিৎ যে আমাকে অনেক কষ্ট দিয়েছে, আবার অন্যদিকে সেই আমাকে বাঁচিয়েছে। আর সুমন্ত, যাকে আমি বিশ্বাস করেছিলাম, সে আমাকে আরও ভয়ঙ্কর বিপদে ফেলেছিল। বনের মধ্যে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদের আলো, আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি অভিজিৎকে বললাম, আমি সুযোগ দেব, তবে একটা শর্তে। তুমি মদ ছাড়বে আর কখনো হাত তুলবে না। একবার যদি তুমি আমাকে আঘাত করো, আমি চিরতরে চলে যাব। অভিজিৎ মাথা নেড়ে সম্মতি জানালো। আমি প্রতিজ্ঞা করছি, স্নিগ্ধাকো। সেই রাতে আমরা জঙ্গল থেকে বেরিয়ে এলাম। পুলিশ এসে সুমন্ত আর তার দলের লোকদের গ্রেফতার করল। বাচ্চাগুলোকে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হলো। 2 মাস পর আমি আর অভিজিৎ নতুন শহরে নতুন জীবন শুরু করেছি। অভিজিৎ তার প্রতিজ্ঞা রেখেছে। সে মদ ছেড়ে দিয়েছে, আর কখনো আমার গায়ে হাত তোলেনি। আমরা কাউন্সেলিং নিচ্ছি, আর ধীরে ধীরে আমাদের সম্পর্ক ঠিক করার চেষ্টা করছি। কিন্তু এখনও মাঝে মাঝে রাতে আমার ঘুম ভেঙে যায়। সেই পরিত্যক্ত বাড়ি, সেই বেদ, সেই লাল চাঁদের কথা স্বপ্নে দেখি। আর ভাবি, সুমন্তর মতো আরও কত লোক আছে যারা এই অন্ধকার বিশ্বাসকে বহন করে চলেছে। আর কোথায় কোথায় লাল চাঁদের রাত্রির অনুষ্ঠান হচ্ছে। সেই গ্রামের রক্ষক দলের সাথে আমি এখনও যোগাযোগ রাখি। তারা আমাকে জানিয়েছে যে সেই অতিথি বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সুমন্ত জবানবন্দিতে জানা গেছে যে এরকম আরও অনেক গোষ্ঠী আছে দেশের বিভিন্ন প্রান্তে। আমি এখন একটা মিশন নিয়েছি, এরকম গোষ্ঠীগুলোকে খুঁজে বের করা আর তাদের থেকে নিরীহ শিশুদের রক্ষা করা। অভিজিৎ আমার পাশে আছে। আমরা একসাথে লড়াই করছি অন্ধকারের বিরুদ্ধে। জীবনে অনেক ঝড়ঝাপটা দেখেছি, অনেক ধোঁকা খেয়েছি, কিন্তু এখন আমি জানি সবচেয়ে বড় অন্ধকার আমাদের ভেতরেই লুকিয়ে থাকে। সেই অন্ধকারকে জয় করতে পারলে বাইরের অন্ধকারকেও জয় করা যায়। মাঝে মাঝে আমি আকাশে পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। সেই চাঁদ কখনো লাল হয় না, সব সময় সাদা। অন্ধকারের মাঝেও সে আলো ছড়ায়। আমিও তাই করতে চাই, অন্ধকারের মাঝে আলো ছড়াতে চাই। আর সবশেষে আমি শিখেছি যে মানুষ পরিবর্তন হতে পারে। অভিজিৎ পরিবর্তন হয়েছে, আমিও পরিবর্তন হয়েছি। আমরা দুজনেই আমাদের অতীতের ভুল থেকে শিখেছি, আর এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে, যেখানে কোনো লাল চাঁদের রাত্রি নেই, আছে শুধু আলোকিত পূর্ণিমার রাত।